বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শিশু কিশোর হইতে যুবক যুবতী, বয়স্ক, বৃদ্ধ, ভাই বোন, সবার প্রতি আমার সালাম। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বা মুসলমান হিসাবে আপনাদেরকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। যদি আমার কিছু কথা, যেগুলো আমি আগেই বলছি যে রেগুলার আমি কিছু কথা আমার নিজের শিক্ষার থেকে, প্র্যাকটিক্যাল, সামাজিক ও দেশ থেকে বা যুদ্ধ থেকে, অভাব থেকে, অনাটন থেকে, শোষণ থেকে, শাসন থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে শিক্ষণীয় আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেগুলো কিছু আলোচনা আপনাদের সামনে আনার জন্য আমি আপনাদেরকে কিছু সময় বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ রেগুলার আমি কিছু কথা আপনাদের সামনে বলবো আমার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। কারণ আমার মনের কথাগুলো আমি লিখতে পারি না, লেখাপড়া কম জানি, যার জন্য আমি আমার এই ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই মনোযোগী হইয়া আমার কথাগুলো একটু শুনবেন, আশা করি আল্লাহ আপনাদের সহায় হন। আমার যে কথাটা বিগত পর্বে ছিল, আমার মেজ বোন, কেবলই আমার যিনি বড় ছিলেন, আমার বোন আসিয়া, তাকে যখন শহর থেকে সন্ত্রাসী দিয়া ওই বদমাশ লোকটা, যার লোক আমার বোনের বিবাহ হয়েছিল, সে যে একটা খারাপ লোক আমরা পরে বুঝতে পারছিলাম। আমাদের সম্পদের লোকে আমার বোনকে ফাঁকি দিয়ে বিয়ে করে যখন সে আমরা তাকে নিয়ে আসলাম 3-4 বছর খুঁজা, তখন আমার বোন যাইতেছে না, তখন সে কি একটা কেস করে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত করাইলো। আমাদের বাড়ি থেকে 45 মাইল দূরে ছিল তখন মহকুমা কোর্ট। গাড়ির ব্যবস্থা ছিল না, হাইটে যাওয়া লাগতো 16-17 মাইল, 18 মাইল গিয়ে একটা ভাঙাচোরা গাড়িতে উঠে যাওয়া লাগতো, আটানা ভাড়া। সে 58 পয়সা সংগ্রহ করা যেত না। আমার মা সম্পত্তি বিক্রি করে সেই কোর্টে যায়। যাওয়ার পর ওখান থেকে উকিলের সাথে পরামর্শ করে সে গুন্ডা বাহিনী দিয়া রাস্তার থেকে আমার বোনকে ছিনতাই করে নিয়ে যায়। দুর্ভাগ্য, আমার সেই বোন তার জীবনের সুখ শান্তি সব লীন হয়ে যায়, তার জীবনে নেমে আসে অন্ধকার। আর আমি তখন শিশু বাচ্চা, তাকে দেখা ছাড়া কিচ্ছু করা ছিল না। আমার বাবা ছিল না, আমার কোনো গার্জিয়ান ছিল না, প্রতিবেশীরা আমাদের সহযোগিতা করতো। আমার মা একমাত্র আমার গার্জিয়ান ছিলেন, আর স্বয়ং আল্লাহ রহমান রহিম আমাদের সহায় ছিলেন। সেই চেয়ে দেখার ছেলে আমি আমার বোনকে কিচ্ছু করতে পারি নাই। যাক, আমি এই পর্বটা এই পর্যন্ত রাখবো, কারণ এই আমার বোনকে যখন নিয়ে যায় তখন ছিল হয়তো 1967 সাল। এরপরে আর ওনাকে আমরা বহুত খুঁজছি। আমার মা সম্পত্তি পর্যন্ত বিক্রি করছে, গরু বেচছে, বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি। তখন তো কোনো গাড়ি যোগাযোগ ছিল না, মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, পাকা কোনো রাস্তা ছিল না, গর্তে বাড়ি প্যাক কাঁচা রাস্তা, চলতে হইতো খালি পায়ে, কোনো কাপড় নেই গায়ে, অভাব অনাটনের সংসার বা অভাব অনাটন। বাংলাদেশে তখন অভাবে ছাড়তো না, বাঙালি জাতির গায়ে কাপড় ছিল না। আজকে সেই দিন, আর আজকের এই দিন একদিন না। আমার এই বক্তব্যের ভিতরে পর উদ্দেশ্য এটাই, আমার সেই বোনের কথা ওখানে থাক। আমার সেই বোনকে আবার আমি স্বাধীনতার 3 বছর পর খুঁজে পাইছি কোথায়, সেটা আমি পরে আবার আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসবো। পরের ঘটনা, বহুত ঘটনা, এটার পিছনে আরও অনেক ঘটনা ঘটাইছে সেই লোক। যাই হোক, সেটা আমি পরে আনবো। এখন আমি যাই আরে আসেন, আমরা এই বাঙালি জাতি, বাংলা ভাষা, উর্দু ভাষা, যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন পাকিস্তানের নেতৃবৃন্দরা রাষ্ট্রীয় ভাষা
উর্দু করার জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব আনে। আর আমাদের বাংলাদেশ থেকে আন্দোলন বা মিছিল বা দাবি উঠায় যে না, রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা ভাষা বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই আন্দোলন করতে গিয়ে 1952 সালে ভাষা আন্দোলনে অনেক বীর শহীদ হন। আজকে তারা শহীদ হয়ে সেই বাংলা ভাষা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সেই বাংলা ভাষার শিলি ভাইয়া আন্দোলন করতে 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 এককালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে গেলেন। ঐক্যবদ্ধ হয়ে আইসে গেল একটা পতাকার তলে। তখন পাকিস্তান এই দেশে স্টিলরা চালায়, কারফিউ দেয়, আর্মি দিয়া, এই তার বাহিনী দিয়া বাঙালির উপরে অন্যায় অত্যাচার, গুলি করে মারে, এই করে সেই করে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। আসেন, এর ভিতরে আমাদের বাঙালিদের উপরে কত রকমের নির্যাতন করতো তারা। এই বাঙালিকে তারা ঠকানোর জন্য কোঠা তৈরি করা শতকরা 25% বাঙালিরা দেওয়ার কথা কয়ে সেখানেও বাঙালির জায়গায় বিহারিদের ঢুকাইয়া দিত। আসেন, এক জায়গায় কর্ম নাই, বাঙালির কর্ম নাই। আমরা আবাদ করতাম, আমরা ধান পাট তৈরি করতাম, সেইগুলো তারা প্লেনে করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, আরামাইসে তারা খাইতো। সেখান থেকে তারা যদি খাইতো 10 আনা, আমাদের খাইতে হইলো 14 আনা। কারণ আমরা আবাদ করছি, আমরা বাঙালি জাতি। আমাদেরকে দমন করে রাখার জন্য তারা এই শোষণ শাসন আমাদের উপরে সবসময় চালু রাখত। কাপড় কাজ, যে কাজের কথা বলতেছিলাম, বাঙালি জাতির কতভাবে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ধর্ষিত হইত, আজকে আমি নিজে প্রকৃত সাক্ষী। আমি তখন তরুণ যুবকে পাও রাখতেছিলাম মাত্র, আমার বয়স 15-16। আমি তখন সবই বুঝতাম। অভাবের জন্য মানুষ, বাঙালিরা 22 পরিবারের দেশ ছিল, মাত্র 22 পরিবার। 22 পরিবারের কাছে পুরা বাঙালি জাতি জিম্মি ছিল। এই বাঙালি জাতি যারা অসহায় অবস্থায় ছিল, বাড়ি ঘর নাই, এই সনের ঘর, বনের ঘর, ঘরে থাকতো, সেটা পয়সা ছিদ্র হয়ে গেছে, বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়তো। আমি নিজে দেখেছি আমার গ্রামে। আজকে সেই জায়গায় কোথায়ও কোনো সনের ঘর পাবেন না। আমি আপনাদেরকে এগুলো বোঝানোর জন্য, যারা স্বাধীনের পরে জন্ম নিছেন বা নতুন, যারা তরুণ, যারা যুবক, তাদের কাছে আমার অনুরোধ যে আমরা যে মুক্তিযুদ্ধ কেন করেছিলাম, দরকার ছিল জাতির মুক্তির, সেই কথাগুলো বোঝানোর জন্য, বলার জন্য আমি কথাগুলা বলার চেষ্টা করতেছি। আমি আপনাদের মতো বলতে পারবো না, আপনাদের মতো শিক্ষিত না, আমি আপনাদের মতো জ্ঞানী না, কিন্তু আমি যা প্র্যাকটিক্যাল দেখেছি, শিখেছি, আমি সেখান থেকে কথাগুলো বলতেছি। আপনারা ভুল হইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কথাগুলো শুনতে হবে দয়া করে আপনাদের। কারণ আপনারা সেই দিনগুলো দেখেন নাই, বোঝেন নাই, আপনাদের মুরব্বীরাও বোঝায় নাই, হয়তো বোঝেন নাই। স্বাধীনের প্রতি মানুষের মুখ ঘুরে গেছে, মানুষের ভাগ্যের চাক্কা ঘুরে গেছে, যার পরের থেকে মানুষ অভাব কি জিনিস বুঝে নাই। কিন্তু আগের কথাগুলো আমি আজকে বলতে চাই। সেটা হলো, ধরেন ঘরে শুয়ে থেকে উপরে রৌদ্র দেখা গেছে, চালে বন নাই, বন আনবো দিয়ে, পয়সা নাই। একটা লোক আমার 2 বাড়ি পাশে ছিলেন, উনার 7টা ছেলে মেয়ে ছিলেন। এরকম বহুত লোক ছিল, কিন্তু একটা ফ্যামিলিতে থাকে। আমি 1 মায়ের ছেলে ছিলাম। আমার কিছু সম্পত্তি ছিল, হয়তো 10-15 মণ ধান পেলে আমাদের মা পুত্রের হয়ে গেছে। কোনো রকম যাও ভাত খেয়ে থাকতে পারতাম। কোনো আবাদ না হইলে না খেয়েও থাকছি। অনেক সময় কাজও করছি, মানুষ সেটাও আমি বলবো এক সময় আপনাদের। যাই হোক, অভাবের কথাগুলো আগে বলি। অভাব যে কত রকমের ছিল, শিক্ষা, বাসস্থান, বস্ত্র,
অন্য জাতির কিচ্ছুই ছিল না বাঙালি জাতির জন্য। ছিল শুধু অভাব, অভাব, কাজের অভাব, খাবার অভাব, কাপড়ের অভাব, চিকিৎসার অভাব। মানুষ ধুকে ধুকে মারা গেছে যে অভাবে। আমার বাবা 3 মাস অসুস্থ থেকে দিকে দিকে মারা গেছে অল্প বয়সে, আমার 4 বছর বয়সে রেখা। আমি বুঝতে পারছি, আমি দেখছি চোখে যে অভাব কাকে বলে। স্বাধীনের আগের কথা বলছি, পরে না। আজকে এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যে মুক্তিযুদ্ধটা করেছি, আমরা কিন্তু এটা ব্যক্তিগত আমার নিজের কোনো স্বার্থের জন্য করি নাই। দয়া করে ভালো করে শুনবেন আপনারা আমার কথাটা। আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করি নাই, আমার বংশগত স্বার্থের জন্য করি নাই, আমার কোনো সম্পদ উদ্ধারের জন্য করি নাই, আমি কোনো বড়লোক হওয়ার জন্য করি নাই, আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য করি নাই। আমি যুদ্ধ করেছি একমাত্র দেশ মাতৃকা রক্ষার জন্য। দেশ ও জাতিকে স্বাধীন করার যখন বঙ্গবন্ধু ডাক দিয়েছেন, বঙ্গবন্ধুর ডাকে মানুষ সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন মুক্তিযুদ্ধে রেডি হয়েছেন, তখন আমিও যুবক, আমিও তাদের সাথে সঙ্গবদ্ধভাবে আমিও রেডি হয়েছি। যার জন্য এই দেশ আজকে সেই বঙ্গবন্ধুর ডাকে। আর মেজর জিয়া রহমান সাহেব উনি বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাপত্র পাঠ করেছিলেন, যার জন্য বাঙালি কোনো আর্মি বাংলাদেশের ছিল না, তখন সব পাকিস্তানের ছিল। যার জন্য মেজর জিয়া সাহেবের দিয়ে ঘোষণাপত্র দেওয়ান, যার জন্য সৈনিক যারা বাঙালি তারাও যুদ্ধে নেমে যান, তারা বাঙালিদের ট্রেনিং দেয়। আর আমরা ভারতীয় জেলা যাই, সেখানে গেরিলা ট্রেনিং নেই 11 নম্বর সেক্টরে। যাই হোক, সেটা ট্রেনিংয়ের কথা পরে বলবো। আবার আজকে আসেন অভাবগুলো। এই যে অভাবের কথা, সেই যে প্রতিবেশীর বাড়ির কথা বললাম, না খায়া পেট পিঠের সাথে লেগে যেত। আমার সাথেই মুক্তিযুদ্ধ করেছেন একজন, আমাকে বড় ভাই বলেন, আমার সমতুল্য সৈয়দ নাম। সে এখনও মাঝে মাঝে বলে যে ভাই তোকে বাড়িতে খাইয়া অনেক সময় জামদাসিস। সেটা আমার কিছু করার ছিল না, আল্লাহর হুকুম ছিল, আমার মার উদারতা ছিল। যাই হোক, সে আমার সাথে মুক্তিযুদ্ধও করছে। এখন সে কিন্তু বাড়ির মালিক, সে আমিনবাজারে বাড়ি করে রেখেছে, সে শেরপুরে ছিল। যাই হোক, অনেকেই এখন সবাই বাড়ির মালিক, এখন কারো কোনো কুড়ে ঘর নাই, ভাঙা ঘর নাই। এক দ্বিতীয় হইল, একটা কাপড় আমার মা 1 মণ ধান 5 টাকা বিক্রি করে আমার মার জন্য কাপড়, আমার জন্য একটা জামা নাই, ও দাম গায়ে মানুষ করতো। একটা জামা, কেরালিনের জামা, বিদেশ থেকে আসতে এগুলো। ওটা সবচেয়ে ভালো কাপড় ছিল তখন, কেরালিন। তাই না শিখতে পারবেন না, 20 বছরে শিখতো না, টানে লম্বইও হাই বাইকে বলছিল অফিসাররা কিন্তু 1 টাকা 4 আনা দিয়ে আমার জন্য একটা জামা কিনে। এখন বুঝেন, 1 টাকা 25 পয়সা একটা জামা দান বেচা কিনতে পারছি, কিন্তু যাদের নাই তারা তো পারে নাই। জুতা, কার ভাই জুতা নাই? এই যে কাঠ দেখেন, কাঠ কাইটা কাঠ দিয়া একটা জুতার মতো পয়টা বানায়া হাতুর বাটাল দিয়া, একটা রাবার দিয়া এটারে ফিতা তৈরি করা, এইটা দিয়ে সন্ধ্যার সময় গল দরজা বইসা পাও দিয়া বিছনায় যাইত, আর সারাদিন থাকতো খালি পায়ে প্রতিটা মানুষ। আর যদি কেউ কোনো জুতাওয়ালা হইতো, জুতাওয়ালা, তাহলে সে একজোড়া নাগরা জুতা বলতো। তখন কালো রাবারের জুতা ছিল, নাগরা জুতা বলতো। ওই একজোড়া জুতা কিনতে লাগতো মনে করেন 2.5 টাকা 3 টাকা। এটা অনেকেই কিনতো না, শতকরা 10 জনে কিনতো, আর বেশি না, জাগর পয়সা ছিল। এখন আসেন, এটা বললাম কেন? দেখা গেছে আমার একজোড়া জুতা আছে, আমার পাশের বাড়ির এই লোক বেড়াইতে যাবে শ্বশুর বাড়ি বা বইনার বাড়ি, তখন আইসা বলতো, ভাই আপনি জুতা দুইটা দিতেন একটু, আমি পরবো না, হাতে করে নিয়ে যাব। সেই বইনের বাড়ির কাছে গিয়া জুতার পিন দেবো, বাড়িতে ঢুকবো, আমার বাইরে এসে খুলে হাতে করে ধুয়ে নিয়ে আসবো। ভাই তাহলে বুঝেন অভাব কোথায় ছিল, আর যুদ্ধ কেন দরকার ছিল।
আমি আজকে বলবো আমি একটা অশিক্ষিত লোক, আল্লাহ আমাকে তৌফিক দেব, আমি যেন আপনাদের সাথে বইলা আপনাদের সামনে বইলা মরতে পারি। আল্লাহ আমার সে তৌফিক দেব। অনেক কথা আমার আছে, অনেক কথা। সে এক জোড়া জুতার কথা শুনলেন, শতকরা 5 জনের ভাগ্যেও হয় নাই এক জোড়া জুতা। আসেন, কাপড় হয় নাই। একজন মহিলা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী দিয়া বুঝাইলাম, একজন মহিলা একটি কাপড় মাত্র 2.5 টাকা 3 টাকা, তাও পাতলা, গামছার মতো পাতলা কাপড়, বাড়ি কাপড় পাবেন না, ছিল না, পাতলা ব্লাউজ নাই, ব্লাউজ খেতে বানাবে, একটা কাপড় তো করতে পারে না, একটা কাপড় ছিঁড়ে গেছে পাতলা, এটা সিলি করছে, ওই সিলির কিনারে আবার ছিঁড়ছে, আবার সিলি করছে। একটা কাপড় এই গোসল করে একটা কাপড়ে এক মাথা রোদ্রে শুকাইছে, আবার ওইটা ঘরে গিয়া পিনটা আবার ওইটা বাহিরে শুকাইছে। এই আসেন দই খাবার, কাজ নাই। আশ্বিন কার্তিক মাস, চৈত বৈশাখ মাস সবচেয়ে ভয়াবহ অবস্থা, বাংলাদেশের অভাব থাকতেন। এই টাইম কাজ থাকতো না, গৃহস্থ বাড়ি কাজ থাকতো না, কোনো আবাদ থাকতো না, যার জন্য কাজের লোক নিত না। তাইলে কি হতো? শতকরা 80 জন মানুষ কর্ম দিয়ে খেত, বেকার হয়ে গেল, না খায়া সেই পাহাড়ে যাইতো, বটার পাহাড়ে, যে পাহাড়ের কথা বলছিলাম, সেই বুগাই নদী পাশে দিয়া পাহাড়ে যাইতো, পাহাড়ে গিয়া কাঠ কাইটা মাথায় বোঝা করিয়া 3 মাইল আইনা শুকাইয়া বাজারে নিয়ে যেত 2 মাইল দূরে, মাথায় করে এক বোঝা বাইন্ডা কাঠ নিয়ে যেত, গাছ নিয়ে যেত, নিয়া বিক্রি করত কত? 12 আনা থেকে 1 টাকা বা 1.5 টাকা পর্যন্ত। মাথায় যত বহন করতে পারছে এত বোঝা নিয়ে গেছে। আহা, 3 দিন লাগছে তারই খড়িটুকু ঠিক করতে, কাইটা আইনা শুগাইয়া আবার বোঝা বাইন্ডা বাজার নিতে, নিয়ে বেচা 1 কেজি আটা আনবে, চাউল না, আটা আইনা একটা করে রুটি খেয়ে জাম বাজবে। সে আটা ওরা খাইতো 6 আনা, আমরা খাইতাম 10 আনা। পোকাও লাড়া দিত আমাদের, পোকা কিরা, অভাব। আজকে আপনাদেরকে আমার বলার আবেগ, আমার হৃদয় ফেটে যাচ্ছে যে আমরা বাঙালি, আমরা কেন বুঝতেছি না আমরা দেশ কি করতেছি, দেশে কেন এরকম অবস্থা হচ্ছে আজকে, কারণ কি? সুখ বেশি হয়ে গেছে আমাদের, আমরা কেউ কেউ পাচ্ছি না, সবারই মেডেল দিতে চাচ্ছি সবাই। তখন আমরা এই যুদ্ধ বলেন, মারামারি বলেন, গন্ডগোল ছিলেন, আন্দোলন বলেন, এগুলো ছিল আমাদের পাকিস্তানিদের সাথে। সেটা ভিন্ন দেশ, এখান থেকে 1200 মাইল দূরে পশ্চিম পাকিস্তান, তারা শাসন করতে আইয়া এই পূর্ব পাকিস্তান বাঙালিরে, অথচ বংশগতভাবে বাঙালি, বাংলাদেশে আমরা তাদের সংখ্যায় বেশি ছিলাম। এইভাবে আমাদেরকে আমার বাড়ির থেকে, খালি আমারটা আমি বলতেছি, আমার গ্রামের কথা, আর পুরো বাংলাদেশে হয়েছে। আমার বাড়ি 3-4টা কাঁঠাল গাছ ছিল, ছোট ছোট কাঁঠাল হইতো আষাঢ় মাসে। অভাব আয়া আমার মার কাছে কইতো, বোন আমার যদি একটা কাঁচা কাঁঠাল দিতেন, নিয়ে কাইটা হিদ্ধ করে পোলা বানায় খাওয়াইতাম, ভাত নাই, না খায় কান্তাছে, আমার মায় দিত। ওই যদি হিদ্ধ দিব লবণ নাই, 1 চিমটি লবণ দিত, নিয়ে এটা হিদ্ধ করে খালি ওইটুকুই খাওয়াইতো, কোনো ভাত নাই। কাম করলেন না চাইলে 1 কেজি, সারাদিন কাজ করে গৃহস্থবাদ কানছে যে আমাদের সারাদিন পরে 1 সের চাউল দিবেন, কেজি না, 1 সের, বেতের একটা সের ছিল, 1 কেজি, এখনকার 1 কেজির 1 পোয়া, 100 সের ধরতো আর কি, একটা বেতের সের, বেতের ওটার 1 সের, 1 সের তো বাদরা, আধা সের দিলেও কাম করতো সারাদিন গৃহস্থ ভাই। কাম নাই, কামলা না, না খেয়ে থাকে, কি করবেন? পোলাপান না খেয়ে কামতেছে, অসুস্থ হয়ে গেছে, চামড়া পেটে চামড়া পাতলা হয়ে গেছে। এই অবস্থায় পুরা বাঙালি জাতি একদিকে হল ধনী, আরেকদিকে হল গরিব। ধনীর সংখ্যা 22 পরিবার বলছি, সবাইকে শোষণ,
এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধের ভিতরে আমাদের মৌলানা ভাসানী সাহেব এই শেখ মুজিবকে বাছাই করে দেখছে যে ওরা দিয়ে সম্ভব। উনি খুব ব্রেনি ছিল, জ্ঞানী ছিল, সম্মানী ব্যক্তি ছিলেন, বড় নেতা ছিলেন। উনি দেখছে এই বাঙালিকে এক ছাতির তলে আনতে হলে এই শেখ মুজিবের দরকার। ওনারা দিয়ে ওনারা চেষ্টা করে ওনারা এই আওয়ামী লীগের দায়িত্ব দেন, দিয়া বাঙালি জাতির নেতৃত্ব দেওয়ায়। যাই হোক, আসে আন্দোলন, কারফিউ লাগায় পাকিস্তান আন্দোলন দমনের জন্য, গুলি করে মানুষ মারে, আন্দোলন আরো ব্যাপক হয়, জোরে হয়। শত শত মানুষ মেরে ফেলে এরা গুলি করে, অনবিচারে রিস্কাওয়ালার মেরে রাস্তা ফেলে দেয়। আহা, মানুষ অনাহারে মরে যাচ্ছে, মানুষ রাস্তা নামে সব মিছিল মিটিং করার জন্য, মিছিলের উপরে গুলি করে মানুষ মেরে ফেলায়। এই অবস্থায় বাঙালি জাতি, আমরা তখন যুবক, তখন আমাদের ভিতরে নেতৃত্ব শুরু হয়। ওই যে বলছিল শেখ মুজিব সাহেব, ঘরে ঘরে দুর্গগুলো গড়ে তোলো, গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বে দুর্যোগ গড়ে তোলো, সংগঠন গড়ে তোলো, গোপনে গোপনে সংগঠিত করে শুরু করে যুবকদের শতকরা 90 জন মানুষ ঐক্যবদ্ধ। কিন্তু আমরা খবর পাইতাম কেমনে? কোনো খবরের যোগাযোগ ছিল না, টেলিভিশন না, কোনো রেডিও না, কিছু না। তবে হ্যাঁ, কাঠের বাক্সা রেডিও ছিল। এক গ্রামে যারা ধনী তারা একটা রেডিও থাকতো, তার বাইরে 15-20 জন 50 জন যাইতো খবর শুনতে, কি হইতেছে কোথায়। সেই বিবিসির থেকে খবর হইতো, সেই খবর আমরা শুনতাম, কি ঘটতেছে বাংলাদেশে, কোন জায়গায় কতজন মরছে, কিভাবে মারছে, কি হয়েছে না হয়েছে, এগুলো। এর ভিতর দিয়ে 7 মাসে যুদ্ধের আহ্বান জানালেন শেখ মুজিব, লেস করছে, মজা নেই। আমরা যুবকরা সেখান থেকে তৈরি হয়ে গেলাম। আমাদের এলাকার নেতৃত্বে আমরা যার যে জায়গাতে কাজ শুরু করলাম। এর আক্রমণের ধরনগুলো 25 মার্চ প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, ইকবাল হল, রুকিয়া হল ও রাজারবাগ পুলিশ লাইন। শুধু এটাই না, সেই খুলনাতে, চট্টগ্রামে, আপনার আদমজি জুটমেন্ট, এরপরে রাজশাহী, বিভিন্ন জায়গায় এমন জায়গা নাই যে তারা 25 মার্চে আক্রমণ করে নাই। অন্যায়ভাবে অত্যাচার করেছেন এই নিরস্ত্র বাঙালিরে, অনাহার বাঙালিরে, নিরস্ত্র কাপড় বাঙালির পরনে তাদেরকে হাস্যকরভাবে গুলি করে লক্ষ লক্ষ মানুষ একদিনে 25 রাত্রে, 25 দিন আর রাত্রে মিলিয়া তারা লক্ষ লক্ষ মানুষকে গুলি করে মেরে ফেলায়। কেন যুদ্ধ করতে হয়েছে বলেন? আজকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কতটুকু অন্যায় করেছি জানি না। আজকে আমার এটা বলার দিন আসছে যে এতদিন বুঝছিলাম যে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য, দেশের জন্য করছি, ভালোই করছিলাম। এখন আমার বলার সময় আসছে, মুক্তিযুদ্ধ করে কি কোনো অন্যায় করছিলাম কি না। আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখবো। কিন্তু আমার আজকের এই পর্যন্তই। এরপরে আমি পরের পর্বে আবার আপনাদেরকে সালাম দেব, বিরক্ত করব। আমার পরের পর্ব কথাগুলো আবার আপনারা একটু মনোযোগ হয়ে শুনবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।